প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আমার অনেকদিন পর দেখা, কারণ মাঝখানে আমার প্রায় 15 দিন অর্থাৎ 2 সপ্তাহ পরীক্ষা ছিল। এই কারণে তোমাদের ক্লাসগুলো আমি নিতে পারিনি। আমার অনেকগুলো পরীক্ষা ছিল, রিটেন পরীক্ষা, তারপর তোমার টিচিং প্র্যাকটিস পরীক্ষা, তারপর অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, এসব কারণে আসলে একটু লেট হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার তোমাদের সাথে আমার ক্লাস হবে। ওকে, আচ্ছা। তাহলে আজকে তো আমাদের বায়োলজি ক্লাস, আমরা প্রতি রোববারে বায়োলজি ক্লাস নিই। ঠিক আছে। আর গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে কতটুকু পর্যন্ত, প্লাস্টিক পর্যন্ত পড়েছিলাম, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এগুলো পড়েছিলাম, তাই তো? হ্যাঁ। তাহলে আজকে আমরা এরপর থেকে শুরু করব। আজকে আমরা কি কি পড়বো সেগুলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, কি কি পড়বো দেখো। আজকে আমরা পড়বো হচ্ছে তোমার প্রথমে আছে গলজি বস্তু, এরপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম, কোষ কঙ্কাল, রাইবোসোম, সেন্ট্রোসোম এবং নিউক্লিয়াস। অর্থাৎ আজকে আমরা চেষ্টা করব আজকে ক্লাসের মাধ্যমে আমরা কোষ অঙ্গাণুগুলো পুরোপুরি শেষ করার। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে এটা যদি শেষ হয়ে যায় তারপর আমরা টিস্যুতে চলে যেতে পারবো। যদি অঙ্গাণুগুলো শেষ হয়ে যায় আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ টিস্যু ধরবো। আচ্ছা, আর ক্লাস 10 তোমরা তো জানো তোমাদের অ্যাসাইনমেন্টের দায়িত্ব আমার উপর পড়েছে। তো তোমরা পঞ্চম সপ্তাহে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা জমা দিবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে শুরু করি। এই যে কোষ অঙ্গাণুগুলো লিখলাম, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোসোম, কোষ কঙ্কাল, রাইবোসোম, সেন্ট্রোসোম এবং নিউক্লিয়াস, এগুলো মূলত হচ্ছে কি সবগুলোই হচ্ছে প্রাণী কোষের বিভিন্ন বৈশিষ্ট্য ধারণকারী অঙ্গাণু। একটি মাত্র শুধু কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষের একটি বিশেষ বৈশিষ্ট্য ধারণকারী অঙ্গাণু। বাকি সবগুলো মূলত আমরা কোথায় পাই? প্রাণী কোষে পাই। গলজি বস্তু কিছুটা মাঝে মধ্যে উদ্ভিদ কোষে পাওয়া যায়, কিন্তু সেটা খুব রেয়ার। বাকি অঙ্গাণুগুলো সেম। তারপর হচ্ছে তোমার রাইবোসোমও উদ্ভিদ কোষে কিছুটা পাওয়া যায়, কিন্তু অন্য সবগুলি অঙ্গাণু মূলত আমরা কোথায় পেয়ে থাকি? প্রাণী কোষে পেয়ে থাকি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা কোষ গহ্বরটা একটু আলোচনা করে ফেলি, কারণ কোষ গহ্বর হচ্ছে একটা ইজি জিনিস। আমরা এমনিতেই বুঝতে পারি কোষ গহ্বর মানে কি। গহ্বর মানে হচ্ছে বড় একটা কিছু, কি বলবো, ছিদ্র টাইপের কিছু একটা। প্রাণী কোষে সেটা হচ্ছে খুব ছোট আকারে থাকে। যেমন ধরো এই যে এটাই হচ্ছে হাইয়েস্ট আকার, এইভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। অর্থাৎ কোষ গহ্বর খুব ছোট আকারে থাকে এবং সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা কোথায় থাকে? এই যে প্রাণী কোষে, এটা হচ্ছে একটি প্রাণী কোষের চিত্র। তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই, এটা হচ্ছে প্রাণী কোষের চিত্র। কারণ হচ্ছে নিউক্লিয়াসটা কোথায় আছে? সেন্টারে আছে। আর উদ্ভিদ কোষে নিউক্লিয়াসটা থাকে এক পাশে, আর সেন্টারে কি থাকে? সেন্টারে থাকে বড় একটা কোষ গহ্বর, তাই না? হ্যাঁ, আমরা একটু বই থেকে উদ্ভিদ কোষের চিত্রটা দেখে নিয়েছি, কারণ এখানে আমার উদ্ভিদ কোষের চিত্র আঁকার জায়গা ছিল না বলে আমি আঁকতে পারিনি। আর আজকে যেহেতু আমরা মূলত প্রাণী কোষের অঙ্গাণুগুলো নিয়ে পড়বো, তাই উদ্ভিদ কোষের চিত্রটা আর আঁকিনি আমি। একটু আমরা বইয়ে খেয়াল করলে দেখতে পাবো কোষ গহ্বরটা। দেখো, এই যে সবাই দেখতে পাচ্ছ ছবিতে, এই যে এই তো বড় একটা গহ্বর দেখা যাচ্ছে না? উদ্ভিদ কোষে কোষ গহ্বর হচ্ছে একটা বড় একটা কোষ গহ্বর, কোষের ঠিক মাঝখান বরাবর দেখা যায়, তাই না? হ্যাঁ, এখন আমরা কোষ গহ্বরের কি কাজ, কোষ গহ্বরের কাজগুলো আমরা একটু পড়বো। সবাই আমরা একটু বইয়ে দেখি। এই যে দেখো, সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে ফাঁকা স্থান থাকে সেটাই হচ্ছে মূলত কোষ গহ্বর। বৃহৎ কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষের একটি বৈশিষ্ট্য, যেটা তোমাদেরকে আমি আগেই বলেছি। এর প্রধান কাজ হচ্ছে কোষরস ধারণ করা, বিভিন্ন ধরনের অজৈব লবণ। কোষরস ধারণ করা মানে কি? উদ্ভিদের মধ্যে কি থাকে? উদ্ভিদ পানি এবং খনিজ লবণ শোষণ করে, সেটা আমরা জানি। উদ্ভিদ যে বেড়ে ওঠে সে বিভিন্ন ধরনের পানি এবং খনিজ লবণের সাহায্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করে। এই পুষ্টি উপাদানগুলো ধারণ করা হচ্ছে মূলত কে? এই পুষ্টি উপাদানগুলো ধারণ করা হচ্ছে কোষ গহ্বর, তাই তো? তাহলে কোষ গহ্বরের প্রধান কাজ হচ্ছে কোষরস ধারণ করা। সেটা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড হতে পারে, সেটা যে কোনো ধরনের খনিজ লবণ হতে পারে, সোডিয়াম পটাশিয়াম লবণ হতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের কোষরস ধারণ করা হচ্ছে কোষ গহ্বরের একটি বড় কাজ। নেক্সট হচ্ছে আর কি আছে আমরা একটু দেখি। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে যদি উপস্থিত থাকে তাহলে সেগুলি কি হয়? আকারে ছোট হয়, যেটা তোমাদেরকে আমি ছবিতে দেখিয়েছি যে প্রাণী কোষে ছোট ছোট কোষ গহ্বর দেখা যেতে পারে। এই প্রাণী কোষেও তারা কি করে? এই পানি বা খনিজ লবণ, এই ধরনের বিভিন্ন ধরনের কোষরসগুলো ধারণ করে। তাহলে আমরা কোষ গহ্বর সম্পর্কে পড়ে ফেললাম, আমাদের কোষ গহ্বর সম্পর্কে জানা শেষ, তাই তো? হ্যাঁ, এখন আমরা তাহলে গলজি বস্তু নিয়ে পড়ি।
গলজি বস্তু আমি তোমাদেরকে এই যে দেখো প্রাণী কোষে গলজি বস্তুটা দেখো, প্রাণী কোষের গলজি বস্তু এই যে এগুলো হচ্ছে গলজি বস্তু। গলজি বস্তু হচ্ছে তোমার কি কি থাকে? গলজি বস্তুতে তোমার দুটি জিনিস থাকে, একটা হচ্ছে সিস্টার্নি আর একটা হচ্ছে ভেসিকল। যখন আমরা গলজি বস্তুর আলাদা চিত্র দেখব, এই যে দেখো দেখো কোষ গলজি বস্তুর যে আলাদা চিত্রটা দেখা যাচ্ছে সেখানে আমরা সিস্টার্নি সম্পর্কে ক্লিয়ার, তাই তো? আর ভেসিকলটা আসলে মাঝখানে থাকে, এই জন্য আমাদের এই যখন পুরো কোষের চিত্র আঁকি তখন আমরা হয়তো ভেসিকলটা আঁকতে পারছি না। এই যে পেঁচানো জিনিসগুলো এগুলোকে বলা হচ্ছে কি সিস্টার্নি। এই যে এই অংশগুলো এগুলো হচ্ছে সিস্টার্নি। আর ভেসিকল কোথায় থাকে? ধরো এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে, এগুলো হচ্ছে ভেসিকল। তাহলে আমরা পেয়ে গেলাম গলজি বস্তু। গলজি বস্তু দুটি অংশ, একটা হচ্ছে সিস্টার্নি আর আরেকটি হচ্ছে ভেসিকল। এখন গলজি বস্তুর কাজটা কি? গলজি বস্তুর কাজটা হচ্ছে, গলজি বস্তু প্রধানত প্রাণীকোষে পাওয়া যায়, সেটা তোমাদের প্রথমেই বলেছি, সিস্টার্নি এবং ভেসিকল দিয়ে তৈরি। এরা হচ্ছে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণে সাহায্য করে, হরমোন নিঃসরণেও এরা সাহায্য করে এবং মাঝে মধ্যে এরা প্রোটিন সঞ্চয় করে। অর্থাৎ এদের মূলত হচ্ছে দুটি কাজ, একটি হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ নিঃসরণে সাহায্য করা। অর্থাৎ আমরা একটা কোষের সাথে আরেকটা কোষের কি থাকে? সম্পর্ক থাকে না? একটা কোষ আরেকটা কোষের সাথে পাশাপাশি লাগানো থাকে, একটা আরেকটার সাথে নিবিড় সম্পর্কে কি থাকে? বন্ধনে। তোমাদের একটা কোষ আরেকটা কোষের সাথে লাগানো যখন থাকে তখন একটা কোষ ধরো এক ধরনের পদার্থ নিঃসৃত করলো, সেটা আরেকটা কোষের প্রয়োজন হলো, এই যে নিঃসরণে সাহায্য করে সেটাই হচ্ছে কে কাজটা করে? গলজি বস্তু কাজ করে। এছাড়া কি করে? প্রোটিন সংশ্লেষণে সে ভূমিকা পালন করে। তাহলে আমরা গলজি বস্তু সম্পর্কে পড়লাম। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যখন রাইবোসোম থাকে, এই যে দেখো রাইবোসোম আমাদের আরেকটা কোষাঙ্গাণু। এই কোষাঙ্গাণুটাকে আমি এখানে কোথাও আলাদাভাবে এঁকেছি না, এখানে কোথাও দেখো, এখানে আমরা পেয়েছি কি, এটা হচ্ছে গলজি বস্তু, এটা হচ্ছে কি সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম এই যে আলাদা করে আমরা সেন্ট্রোসোম পড়বো। সেন্ট্রোসোম আমাদের কাজ করবে হচ্ছে কখন? আচ্ছা, সেন্ট্রোসোমের কাজ আমরা পরে পড়বো, জাস্ট ছবিতে আমরা দেখিনি। সেন্ট্রোসোম হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করবে সবসময়। তারপর হচ্ছে নিউক্লিয়াস পেয়েছি, নিউক্লিয়াস নিয়েও পড়বো। লাইসোজোম আছে, তারপর এদিকে মাইটোকন্ড্রিয়া আছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, আর যে এটা হচ্ছে হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন দেখো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুটোর মধ্যে আমার পার্থক্যটা কি? দুটো ছবি তোমরা একটু খেয়াল করো, দেখো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুটোর মধ্যে আমার কি পার্থক্য আমি বুঝতে পারছি? এই দুটোর মধ্যে আমি দেখতে পাচ্ছি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ছোট ছোট দানাদার কিছু পদার্থ লেগে আছে, আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো দানাদার পদার্থ নেই। এটি হচ্ছে একদম কি তোমার মসৃণ যেটা বলে, অর্থাৎ এর গায়ে কোনো ধরনের কি নাই, দানাদার বা বালিযুক্ত বা এই ধরনের কোনো পদার্থ নাই। এই যে দানাদার পদার্থটা, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় রাইবোসোম। তাহলে আমরা যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে একসাথে কি চলে আসলো? রাইবোসোমটা চলে আসলো। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু ধরনের তোমাদের বললাম। যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যখন রাইবোসোম থাকবে তখন সেটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যাবে, আর যখন থাকবে না তখন সেটাকে আমরা বলছি কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোসোমের কাজ কি? রাইবোসোম কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। তাহলে যদি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোম থাকে তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও সেম কাজই করবে না? হ্যাঁ, তখন সে কি করবে? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করবে। এছাড়া আর কি কাজ আছে যেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে? আমরা একটু বইয়ে পড়ছি। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আবরণী গায়ে প্রায় রাইবোসোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবে এরা প্রোটিন সংশ্লেষণে কাজ করে। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে কাজ করে, অর্থাৎ ওই যে গলজি বস্তু কি করে? নিঃসরণ করে, ওই নিঃসৃতকারী পদার্থগুলোকে আরেকটা কোষে বহন করে নিয়ে যাওয়ার কাজটা করছে কে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ সে প্রবাহ পথ হিসেবে কাজ করে, সে পথটা দেখিয়ে দিচ্ছে, তার মধ্য দিয়ে কি হচ্ছে? তোমার এই যে খনিজ লবণ বা কোষরস, বিভিন্ন ধরনের কোষরস, সেগুলো কি হবে? বাহিত হয়ে যাচ্ছে। তারপর ধারণা করা হয় এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক বা কোষে উৎপাদিত বিভিন্ন দ্রব্যাদি এক কোষ থেকে আরেক কোষের মাধ্যমে চলাচল করে। কার মাধ্যমে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এদেরকে দেখা যায়।
ঠিক আছে। আর কোষ গহ্বর তো আমরা পড়লাম। নেক্সট আমরা চলে যাব হচ্ছে লাইসোজোম। আমাদের নেক্সট টপিকস আমরা তাহলে কি কি পড়ে ফেললাম? গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, এই তিনটা পড়লাম, সাথে রাইবোজোমটাও একটু করে পড়লাম, তাই তো? হ্যাঁ। এরপরে আমরা চলে যাচ্ছি লাইসোজোম। চিত্রে কোথায় লাইসোজোম আছে দেখো, চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা লাইসোজোম আছে, তারপর এখানে একটা লাইসোজোম আছে, তাই না? হ্যাঁ। লাইসোজোমের মূল কাজ হচ্ছে কি জানো? লাইসোজোম হচ্ছে আমাদের কোষে অনেক সময় কি ঢুকে, আমাদের কোষে অনেক সময় ক্ষতিকর পদার্থ ঢুকে, তাই না? এই ক্ষতিকর পদার্থগুলো থেকে আমাদের কোষকে রক্ষা করে হচ্ছে লাইসোজোম। আমরা খাবারের সময় অনেক সময় দেখি আমরা অনেক ভেজালযুক্ত খাবার খাচ্ছি, অনেক ক্ষতিকর পদার্থ আমাদের শরীরে চলে যাচ্ছে। তো লাইসোজোম কি করে? এই ক্ষতিকর পদার্থগুলোকে ভক্ষণ করে ফেলে এবং আমাদের শরীরে একটা ব্যালেন্স তৈরি করে। আর প্রাণীর ক্ষেত্রে কি হয়, অনেক সময় বিভিন্ন ক্ষতিকর প্রাণী দেখা যায়, একটা প্রাণী আরেকটা প্রাণীকে আমরা খেয়ে ফেলে, তাই না? ছোট ছোট বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে ফেলে। এই ক্ষতিকর কীটপতঙ্গগুলোকে যখন আমাদের প্রাণীর শরীরে যায়, তখন লাইসোজোম কি করে? সেগুলোকে তার মধ্য থেকে এক ধরনের বিষক্রিয়া নিঃসৃত করে সেগুলোকে ধ্বংস করে। তাহলে লাইসোজোমের কাজ কি হচ্ছে? লাইসোজোম আমাদের বডিকে প্রোটেক্ট করছে, অর্থাৎ আমাদের কোষগুলোকে সুরক্ষা দিচ্ছে। লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এই উৎসেচক থেকে আগত পদার্থ জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা হয়, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। অর্থাৎ যদি জীবাণু ছাড়া অন্য কোনো কিছু আসে, অন্য কোনো অঙ্গাণু আসে, তাহলে কিন্তু সে সেটাকে খেতে পারবে না। অর্থাৎ অন্য কোনো অঙ্গাণুর জন্য সে কি করবে না, কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। দেহের অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে আশপাশের অঙ্গগুলো তখন নষ্ট হয়ে যায়, অর্থাৎ কোষটি তখন মারা যায়। তাহলে এই লাইসোজোমকে টিকিয়ে রাখার জন্য আমাদের কি লাগবে? আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন লাগবে, নইলে কোষটি কি হবে? মারা যাবে। ঠিক আছে, আমরা তাহলে লাইসোজোমও পড়লাম। এখন আসবো হচ্ছে কোষ কঙ্কাল। কোষ কঙ্কালটা আসলে হচ্ছে কি, এখানে তো আসলে ছবির মাধ্যমে কোষ কঙ্কাল বোঝানো আমাদের পক্ষে সম্ভব নয়। কোষ কঙ্কালটা হচ্ছে কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমে কোষ কঙ্কালটা নজরে পড়বে। সেটি লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু, যা কোষের চারদিকে জালের মতো বিস্তৃত করে। এই যে একটা কোষ থেকে আরেকটা কোষে এভাবে জালের মতো কিছু জিনিস দেখা যাবে, অর্থাৎ সে কোষ প্রাচীর ঘেঁষে থাকবে। কোষ প্রাচীর ঘেঁষে যেটা থাকবে সেটাকে আমরা বলছি কি? কোষ কঙ্কাল। ঠিক আছে? হ্যাঁ, কোষ প্রাচীর ঘেঁষে যেটা থাকবে সেটাই হচ্ছে কোষ কঙ্কাল। অর্থাৎ কোষকে সে কি করবে? দৃঢ়তা প্রদান করবে, কোষকে একটি আকৃতি প্রদান করবে। এটাই হচ্ছে আমার কোষ কঙ্কালের প্রধান কাজ। অসংখ্য দড়ির মতো বস্তু, যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে থাকবে। কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে, অর্থাৎ তোমাদেরকে যেটা বললাম, কোষকে একটা আকৃতি প্রদান করবে, কোষকে সজীব রাখতে সাহায্য করবে। তারপর হচ্ছে অ্যাক্টিন, মায়োসিস, টিউবুলিন ইত্যাদি প্রোটিন নিয়ে কোষ কঙ্কালটা গঠিত। আচ্ছা, তারপর রাইবোসোম তো আমরা পড়েই ফেলেছি, তারপর একটু পড়ে শোনাই তোমাদের। প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষে এটা দেখা যায়। এটি হচ্ছে ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণু। এটা প্রোটিন সংশ্লেষণে কাজ করে। তারপর হচ্ছে রাইবোসোম উৎসেচক সরবরাহ করে। উৎসেচক মানে কি? আমাদের শরীরে যে হরমোন বা এনজাইম তৈরি হয়, অর্থাৎ হরমোন এবং এনজাইমের কাজ কি? হরমোন এবং এনজাইম আমাদের শরীরের বিভিন্ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আমাদের শরীরে কি কি বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলে না সারাক্ষণ? ধরো রেচন প্রক্রিয়া চলছে, বা কি বলবো, পরিপাক প্রক্রিয়া চলছে, তারপর শ্বসন প্রক্রিয়া চলছে। এই ধরনের বিভিন্ন ধরনের যে মেটাবলিজমগুলো আমাদের শরীরে চলে সারাক্ষণ, যেগুলোর কারণে আমরা বেঁচে আছি, সেই মেটাবলিজমগুলোকে আরো বেশি উদ্দীপনা প্রদান করে বা সেগুলোকে সামনে এগিয়ে নিয়ে যায়, সেগুলোকে কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয় এই যে উৎসেচকগুলো, অর্থাৎ হরমোন এবং এনজাইম। এই হরমোন এবং এনজাইম উৎসেচকে তোমার কাজের ক্রিয়াকে ত্বরান্বিত করতে কাজ করে কোনটি? রাইবোসোম। সেখানে আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে? আর রাইবোসোম আরেকটা প্রোটিন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি? প্রোটিন সংশ্লেষণ করে। তারপর হচ্ছে সেন্ট্রোসোম। তোমাদের আমি একটি কথা বলেছিলাম, সেন্ট্রোসোমের অবস্থান হবে সবসময় কোথায়? সেন্ট্রোসোমের অবস্থান হবে নিউক্লিয়াসের আশেপাশে। কারণ হচ্ছে এই সেন্ট্রোসোম থেকে যখন আমাদের মূলত কোষ বিভাজনটা শুরু হয় কোত্থেকে? কোষ বিভাজনটা শুরু হয় হচ্ছে নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস প্রথমে দুই ভাগে ভাগ হয়ে যাবে, তারপর হচ্ছে সেন্ট্রোমিয়ারের তন্তু আসবে, তারপর এস্টার তন্তু আসবে। আমরা পড়বো কোষ বিভাজনে গিয়ে পড়বো, যারা ক্লাস 9 তারা একটু হয়তো কম বুঝবে। আমরা তৃতীয় অধ্যায়ে যখন কোষ বিভাজন পড়বো তখন আমরা এগুলো পড়বো।
আর যারা ক্লাস 10 আমরা তো পড়েছি, আমরা জানি যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, কেরিওকাইনেসিস বলা হয়, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। এগুলো আমরা পড়েছি না? হ্যাঁ, এগুলো তো আমরা পড়েছি। তো সেন্ট্রোসোম, আমাদের যে কোষ বিভাজনটা নিউক্লিয়াস থেকে শুরু হয়, এই নিউক্লিয়াসকে সাহায্য করবে কে? সেন্ট্রোসোম। অর্থাৎ কোষ বিভাজনে সে সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোমিয়ার তন্তু এগুলো দিবে হচ্ছে কে? সেন্ট্রোসোম থেকে এগুলোর উৎপত্তি হবে। তার মানে কোষ বিভাজনে বা প্রজাতির বংশ, কোষ বিভাজনটা কেন হয়? কোষ বিভাজনটা তো আমাদের দৈহিক বৃদ্ধির জন্য হয়, আর জনন কোষ বিভাজনটা হয় কি? প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য, তাই তো? এই কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে হাজার কোষের সৃষ্টি হয়, এবং একটা প্রাণী বা উদ্ভিদ থেকে, অর্থাৎ একটা জীব থেকে অন্য আরো দুটি জীবের সৃষ্টি হয়, তাই তো? তাহলে সেন্ট্রোসোমের ভূমিকা খুব বেশি ইম্পর্টেন্ট একটা কোষের মধ্যে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা সেন্ট্রোসোম সাথে একটু পড়ি। সেন্ট্রোসোম যা বললাম সেগুলোই লেখা আছে। এটি প্রাণী কোষের বৈশিষ্ট্য, প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে হয়তো মাঝে মধ্যে দেখা যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, যাদেরকে আমরা বলি সেন্ট্রিওল। এই সেন্ট্রোসোমের মধ্যে এই যে দেখো, দেখো সেন্ট্রোসোমের একটা চিত্র এখানে আঁকা হয়েছে। সেন্ট্রোসোম হচ্ছে কি? মূলত গোলাকার। এই সেন্ট্রোসোমের ভেতরে কি থাকবে? তোমার দণ্ডাকার দুটো কি থাকবে? সেন্ট্রিওল থাকবে। সেন্ট্রোসোমের ভেতরে প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদেরকে বলা হয় হচ্ছে সেন্ট্রিওল, তাই তো? সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, এবং সেন্ট্রিওস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে আমরা কি বলছি? সেন্ট্রোসোম বলছি। এই যে সেন্ট্রোসোম, এটা হচ্ছে গোলাকার অংশ। আমি আরেকটু বড় করে আঁকি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে নলাকার দুটি অংশ দেখা যায়, এটাকে বলা হচ্ছে কি? সেন্ট্রিওল। আর সেন্ট্রোস্ফিয়ার কি? এই যে কিছু এখানে পানির মতো থাকে, সেগুলোকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল মিলে আমাদের তৈরি করছে কি? সেন্ট্রোসোম, তাই তো? হ্যাঁ, সেন্ট্রোসোম তৈরি করছে। সেন্ট্রোসোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টারোরে বিচ্ছুরিত করে, যেটা তোমাদেরকে আমি আগেই বললাম। এই কারণে নিউক্লিয়াসের কাছাকাছি তার অবস্থান থাকে, কারণ সে হচ্ছে স্টারে বিচ্ছুরিত করবে। এই স্টারে কি করে? আমাদের নিউক্লিয়াস গুলাকে, যে একটা নিউক্লিয়াস ভেঙে দুটো নিউক্লিয়াস হবে, তাই তো? এদেরকে কি করবে? মেরুমুখী চলনে সাহায্য করবে। অর্থাৎ কিছু স্টারে যাবে হচ্ছে তোমার উত্তর মেরুতে, কিছু যাবে দক্ষিণ মেরুতে। এভাবে করে দুইটা কোষের সৃষ্টি হবে, একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষের সৃষ্টি করবে, ঠিক আছে? তাহলে আমরা সেন্ট্রোসোমও পড়লাম। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে আমাদের কোষের একটি প্রধান অঙ্গাণু। নিউক্লিয়াস ছাড়া আমাদের কোষটা কি? একেবারেই ধরতে গেলে অচল। নিউক্লিয়াসকে কোষের কি বলা হয়? প্রাণকেন্দ্র। মাইটোকন্ড্রিয়াকে যেমন কোষের শক্তি ভাণ্ডার বলা হয়, অর্থাৎ বিভিন্ন জৈবিক কাজগুলো যখন মাইটোকন্ড্রিয়াতে হয়, ঠিক তেমনি আমরা নিউক্লিয়াসকে বলি কি? কোষের প্রাণকেন্দ্র। নিউক্লিয়াস না থাকলে কোষটা হচ্ছে কি? প্রাণহীন। তাহলে এই নিউক্লিয়াস, আমাদের অনেকগুলো নিউক্লিয়াসের আবার অনেকগুলো পার্ট রয়েছে। যেমন ধরো, এটা পুরোটাকে আমরা কি বুঝি? এটা পুরোটাই হচ্ছে নিউক্লিয়াস, এই অংশটা ছাড়া। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছাড়া বাকি পুরোটা অংশই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমরা কি কি দেখতে পাচ্ছি? এই যে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটা আমি লিখতে ভুলে গেছি, এখন লিখে দিচ্ছি, নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসটাকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করে কে? এই নিউক্লিয়ার মেমব্রেন। একটি সুনির্দিষ্ট আকার প্রদান করছে, বাইরের পরিবেশ থেকে রক্ষা করছে, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে দেখো কি আছে? একটা ফাঁকা জায়গা আছে না? হ্যাঁ, এই যে এগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিওপ্রোর। এরপর আছে নিউক্লিওলাস। এই যে নিউক্লিওলাস, এটা হচ্ছে কালো যে অংশটা, এটা হচ্ছে নিউক্লিওলাস। আর কি আছে? এখানে জালের মতো কিছু ছড়ানো ছিটানো অংশ দেখতে পাচ্ছি না? এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর চারপাশে এই যে তোমার পানির মতো স্বচ্ছ কিছু পদার্থ পাওয়া যায়, যেগুলোকে আমরা বলছি কি? নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, এই ধরনের সাইটোপ্লাজম যেমন কোষ কি থাকে? কোষের চারপাশে ভাবে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, তাই না? এরকম একটা জলীয় পদার্থ কোষকে সবসময় সজীব রাখতে সাহায্য করে, এটাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম বলি। তেমনি নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসকে সজীব রাখতে একটা স্বচ্ছ তরল পদার্থ নিউক্লিয়াসের ভেতরে থাকে, যেটাকে আমরা বলছি কি? নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? আচ্ছা, তাহলে জীবকোষীয় প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পদাকারা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায়, সেটাকে বলা হচ্ছে কি? নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়ার মেমব্রেন যেটা বললাম, সেটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিওপ্লাজম যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের কি থাকে? কোষরস থাকে, কোষকে সজীব রাখে, তোমাদের বললাম।
এখানে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং উৎসেচক থাকবে। আর নিউক্লিয়ার ঝিল্লিটা কি দিয়ে তৈরি? এটি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট লিপিড এবং প্রোটিনের একটা সমন্বয়ে তৈরি। এই যে এটা দুই স্তর বিশিষ্ট, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি দুইটা স্তর এঁকেছি না? হ্যাঁ, দুই স্তর বিশিষ্ট একটা ঝিল্লি, যেটা হচ্ছে প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যেগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়েছে। তোমাদেরকে আমি দেখিয়েছি। এই ছিদ্রের ভেতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে বস্তুগুলো কি করে? আসা যাওয়া করে বা চলাচল করে। তারপর নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে বলা হয় নিউক্লিওলাস। ক্রোমোজোমের রংগ্রাহী অংশের সাথে এরা যুক্ত থাকে। এই যে ক্রোমোজোমের সাথে এরা যুক্ত না? একটা ক্রোমোজোম নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়ে আবার সেটা শেষ হবে কোথায়? সেই নিউক্লিওলাসে গিয়ে শেষ হবে। অর্থাৎ ক্রোমোজোমের তোমার বা ক্রোমাটিন তন্তুগুলো শুরুও হবে নিউক্লিওলাস থেকে এবং শেষও হবে তোমার নিউক্লিওলাসে গিয়ে। বুঝছো? এই নিউক্লিওলাসটা হচ্ছে আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের নিউক্লিওলাস নিয়ে পড়া গেল। এরপর হচ্ছে ক্রোমাটিন জালিকা। এই যে কতগুলো জালের মতো তোমরা অংশ দেখতে পাচ্ছ না এখানে ছবিতে? এই জালের মতো যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে কি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। মূলত প্রজাতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হচ্ছে এই নিউক্লিয় জালিকা। কোষের বিশ্রামকালে যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো কিছু অংশ দেখা যায়, যেগুলো ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম নামে পরিচিত। কোষ বিভাজনের সময় এরা কি হয়? মোটা হয় এবং খাটো হয়। তারপর এদেরকে তখন আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। এই যে ক্রোমোজোমে বংশধারী বহনকারী জিন থাকে, অর্থাৎ এগুলো যখন কোষ বিভাজন চলে, কোষ বিভাজনের সময় এগুলো কি হয়ে যাবে? আরো মোটা হবে এবং আয়তনে ছোট হয়ে যাবে। তখন এদের মধ্যে লোকাস বা জিনের আবির্ভাব হবে। এই জিনটাই হচ্ছে মূলত আমাদের বংশগতির ধারক এবং বাহক। তাহলে আমরা ক্রোমাটিনকেও বলতে পারি কি ক্রোমাটিনের অবস্থান যেহেতু জিনের অবস্থান যেহেতু ক্রোমাটিনে, তাহলে আমরা ক্রোমাটিনকে বংশগতির ধারক এবং বাহকের একটি অন্যতম উপাদান হিসেবে আখ্যায়িত করতে পারি, তাই না? ঠিক আছে, তাহলে আজকে আমরা কোষের মোটামুটি অঙ্গাণুগুলো শেষ করলাম। এখন তোমাদের একটা কাজ দিব আমি, সেটা হচ্ছে কি জানো? এই ভিডিওটা আপলোড হওয়ার পরে তোমরা আমাকে ওখানে নিচে কমেন্ট করে কাজটি করেছো কিনা আমাকে অবশ্যই অবশ্যই জানাবে। আমি সবার রোল নাম্বারগুলো কিন্তু নোট ডাউন করে নিব, ক্লাস 9 এবং ক্লাস 10। ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের জন্য কাজটা কি হবে জানো? কাজটা হবে, আমরা তো অনেকগুলো কোষাঙ্গাণু নিয়ে পড়লাম, ঝিল্লিবিহীন এবং ঝিল্লিযুক্ত কোষাঙ্গাণু পড়লাম না? হ্যাঁ, সবগুলো কোষাঙ্গাণুকে আমরা একটা বড় খাতা নিব। মানে ধরো আমাদের যে খাতাগুলো, খাতা এভাবে 2 পেজকে একসাথে নিব। একটা পেজে লিখবো কি ঝিল্লিযুক্ত কোষাঙ্গাণু, আরেকটাতে হবে ঝিল্লিবিহীন কোষাঙ্গাণু। এক সাইডে আমরা একটা তালিকার মতো প্রস্তুত করব, এভাবে করে লিখবো, একটা তালিকা প্রস্তুত করব করে এখানে কি লিখবো বলো? এখানে হচ্ছে অঙ্গাণুগুলোর নাম লিখবো। বাম সাইডে থাকবে বিভিন্ন অঙ্গাণুর নাম এবং ডান সাইডে থাকবে তাদের কাজ। আর এখানে আরেকটা করবা অঙ্গাণুর চিত্র। এখানে চিত্রটা একটু ছোট করে আঁকবা, প্রতিটা চিত্র আলাদা আলাদা করে ছোট ছোট করে এঁকে নিবা। তাহলে তোমাদের সুবিধা হবে কি পরীক্ষার সময়, মানে অনেক সময় দেখা যায় যে এই চিত্রটি কিসের, এরকম একটা এমসিকিউ আসতে পারে, তখন তুমি চিত্রটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হলো। তারপর কোন অঙ্গাণুর কি কাজ, এটা আমার কি বলবো সৃজনশীল প্রশ্ন আসতে পারে, আবার এমসিকিউতেও আসতে পারে, সিকিউ এমসিকিউ দুটোতেই আসতে পারে। এই জন্য তোমাদেরকে বললাম অঙ্গাণুগুলোর নাম, কাজ এবং চিত্র এভাবে করে চার্ট আকারে প্রস্তুত করবে এবং আমাকে ভিডিওর নিচে অবশ্যই রোল নাম্বার এবং নাম, তারপর সাথে হচ্ছে তোমাদের কি যেন শিফট, মর্নিং শিফট আর ডে শিফট, এই জিনিসগুলো একটু লিখে নিবে। সাথে একটা ইয়েস লিখবে, যারা যারা করেছো তারা ইয়েস লিখবে। আর যারা ভিডিওটি দেখেছো তারা সবাই নাম, রোল নাম্বার এবং তোমরা কোন শাখাতে আছো, প্রাতঃশাখা বা দিগশাখা, এটা একটু লিখে নিবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা টিস্যু নিয়ে শুরু করবো, উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসার বড়দের কথা অবশ্যই মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে। ওকে, আল্লাহ হাফিজ।